2005-06 সালে প্রতি ডলারের বিপরীতে টাকার মান ছিল 67.2 টাকা। 2023-24 সালে সেটা হয়েছে 111 টাকা এবং 2024-25 সালে আরো বেড়ে সেটা দাঁড়িয়েছে 121 টাকায়। ক্রমাগত অবচিতির কারণে 15 বছরে টাকার মান প্রায় অর্ধেক হয়ে গেছে। মাননীয় স্পিকার, 2005-06 সালে মোট রাজস্ব ছিল 439 বিলিয়ন টাকা, যা জিডিপির 8.2%। অন্যদিকে ব্যয় ছিল 11.1%। ফলে বাজেট ঘাটতি ছিল জিডিপির মাত্র 2.9%। মাননীয় স্পিকার, 23-24 সালে রাজস্ব বেড়ে 4,900 বিলিয়ন টাকায় দাঁড়ালেও জিডিপির অনুপাতে তা 8% স্থির থেকে যায়। অন্যদিকে ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় 12.2%। 24-25 অর্থ বছরে সামষ্টিক অর্থনীতির সূচক, রাজনৈতিক খাতের সামাজিক খাতের সূচক, অর্থনীতির সূচক, সামাজিক খাতের সূচক এবং প্রাতিষ্ঠানিক অবস্থার একটা চিত্র দেশবাসীকে অবহিত করতে পারি। পাশাপাশি জনগণের ভাগ্য উন্নয়নে একটি উন্নত, মর্যাদাশীল, বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনে আমাদের প্রতিশ্রুত দর্শন ও নীতি কৌশলের বিষয়ে দেশবাসীকে অবহিত করতে চাই। মাননীয় স্পিকার, বিগত 16 বছরে ফ্যাসিবাদী সরকার অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি, লাগামহীন লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করানোর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের দূরদর্শী ও জনকল্যাণমুখী অর্থনৈতিক দর্শনের কারণে অর্থনীতির মূল সূচকগুলো যেখানে ইতিবাচক ধারায় নিয়ে এসে অর্থনীতির প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করে গিয়েছিল বিগত 16 বছরে, তা অনেকটাই ধূলিসাৎ হয়ে গেছে। সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি। মাননীয় স্পিকার, প্রথমে আমি বিগত সরকারের আমলে সামষ্টিক অর্থনীতির সূচক সমূহের বাস্তব চিত্র আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই। উক্ত সময়কালে অর্থনীতির আকার বৃদ্ধি পেলেও এর ভিতরে বেশ কিছু কাঠামোগত দুর্বলতা ধীরে ধীরে প্রকট হয়ে ওঠে। আমি কিছু উপাত্ত আপনার মাধ্যমে মহান সংসদে তুলে ধরছি। এর সাথে একটি সংযুক্তি আছে, অনেক বিস্তারিত, সেটা আমি উপস্থাপন পরবর্তীতে করব। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি। 2005-06 অর্থবৎসরে স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধি ছিল 6.78%। মাননীয় স্পিকার, এবং মূল্যস্ফীতি ছিল তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত পর্যায়ে 7.17%। পরবর্তীতে দুর্বৃত্তায়ন ও ভ্রান্ত নীতির কারণে 2023-24 অর্থবৎসর শেষে প্রবৃদ্ধির হার কমে 4.22%, মূল্যস্ফীতির হার বেড়ে 9.73% পৌঁছায়। 2005-06 সালে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল 10.66%। 2023-24 সালে সেটা নেমে এসেছে 3.51%। কৃষিতে প্রবৃদ্ধি ছিল 5.77%, তার 23-24 সালে কমে 3.30-তে নেমে এসেছে। মাননীয় স্পিকার, কর্মসংস্থান। একটি অর্থনীতি যখন শিল্পের চালিকা শক্তি হারিয়ে ফেলে তখন কর্মসংস্থান সংকুচিত হয় এবং সামগ্রিক উৎপাদনশীলতা হ্রাস পায়। বিগত সময়ে এটি চরমভাবে পরিলক্ষিত হয়েছে। মাননীয় স্পিকার, বিগত এক দশকে দেশের অর্থনীতির প্রধান 3টি খাতের মধ্যে কৃষি খাতে মূল্য সংযোজনের অংশ কমেছে প্রায় 4%। অন্যদিকে শিল্প সেবা খাতের অবদান বেড়েছে, কিন্তু সেই সময়ে কৃষি খাতে কর্মসংস্থান বেড়েছে 4.8%।
আর শিল্প ও সেবা খাতে কর্মসংস্থান কমেছে। মানে স্পিকার, শিল্প ও সেবা খাতে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি না হওয়ায় তরুণরা বাধ্য হয়ে কৃষি খাতে বেশি করে নিয়োজিত হয়েছে। এতে করে ছদ্ম বেকারত্ব তীব্রতর হয়েছে এবং তরুণদের শ্রমশক্তি অপচয় হয়ে তাদের উৎপাদনশীলতা, আয় বৃদ্ধির সম্ভাবনাকে সীমিত করেছে। মানে স্পিকার, বর্তমানে কৃষি খাত মোট জাতীয় মূল্য সংযোজনের 11.6% যোগ করলেও মোট কর্মসংস্থানের প্রায় 41% এই খাতে নিয়োজিত। এই বৈপরীত্য কৃষি খাতে শ্রমের নিম্ন উৎপাদনশীলতাকে ইঙ্গিত করে এবং শ্রমবাজারের গভীর কাঠামোগত দুর্বলতাকে স্পষ্ট করে এবং এটা কর্মসৃজনবিহীন প্রবৃত্তি, জবলেস গ্রোথের ঝুঁকিরই পরিচায়ক। সঞ্চয় ও বিনিয়োগ 2001-06 সময়ে বিনিয়োগ সঞ্চয়ের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখতে নীতি গ্রহণ করা হয়েছিল। মানে স্পিকার, যেখানে জাতীয় সঞ্চয় জিডিপির 29%, 94% এবং মোট বিনিয়োগ ছিল 28.75%। 2023-24 সালে এই চিত্র উল্টে গেছে। মানে স্পিকার, বিনিয়োগ জিডিপির 30.70% হলেও সঞ্চয় নেমে এসেছে 28.42%। বিনিয়োগ সঞ্চয়কে ছাড়িয়ে যাওয়ার অতিরিক্ত চাহিদা বৈদেশিক উৎস হতে সংস্থান করা হয়েছে, ফলে বহি খাতের উপর চাপ বেড়েছে। টাকার বিনিময় হার 2005-06 সালে প্রতি ডলারের বিপরীতে টাকার মান ছিল 67.2 টাকা। 2023-24 সালে সেটা হয়েছে 111 টাকা এবং 2024-25 সালে আরো বেড়ে সেটা দাঁড়িয়েছে 121 টাকায়। ক্রমাগত অবচিতির কারণে 15 বছরে টাকার মান প্রায় অর্ধেক হয়ে গেছে। মানে স্পিকার, ফলে আমদানি ব্যয় বেড়ে যায়, যা মূল্যস্ফীতিকে ত্বরান্বিত করেছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে কমিয়ে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মুদ্রা সরবরাহ 2005-06 অর্থ বছরে ব্যাপক মুদ্রা সরবরাহ M2 প্রবৃদ্ধি 19.3% ছিল এবং রিজার্ভ মুদ্রার প্রবৃদ্ধি ছিল 23.9%, যা অর্থনীতিকে প্রাণ শক্তির ইঙ্গিত দেয়। 2023-24 অর্থ বছরে এই চিত্র সম্পূর্ণ বদলে যায়। M2 প্রবৃদ্ধি কমে দাঁড়ায় 7.7%। রিজার্ভ মুদ্রার প্রবৃদ্ধি ছিল 7.9%। অভ্যন্তরীণ সম্পদ প্রবাহ জুন 2006 অভ্যন্তরীণ সম্পদের প্রবৃদ্ধি ছিল 19.5%, যা 2025 এ নেমে এসেছে 6.7%। অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধিও 21.1% থেকে কমে 8% দাঁড়িয়েছে, যা বেসরকারি খাতে বিনিয়োগ মন্থরতা ও ব্যাংকিং খাতে তারল্য চাপের বহিঃপ্রকাশ। অভ্যন্তরীণ ঋণ প্রবাহ 2005-06 সালে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল 18.3%। অন্যদিকে আওয়ামী লীগের সময়ে মুদ্রানীতির অব্যবস্থাপনা সহ কাঠামোগত দুর্বলতার কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মাত্র 9.8% নেমে আসে, যা 2024-25 সালে আরও কমে 6.5% এসে পৌঁছেছে। সরকারের আর্থিক ব্যবস্থাপনা রাজস্ব আদায় বিগত সরকারের সময়ে রাজস্ব আহরণ ব্যবস্থায় কাঙ্ক্ষিত অগ্রগতি পরিলক্ষিত হয়নি। কর জিডিপি অনুপাত সন্তোষজনক মাত্রায় উন্নীত করা সম্ভব হয়নি এবং রাজস্ব ফাঁকি ও অপচয়ের কারণে সরকারের সম্পদ আহরণ সক্ষমতা সীমাবদ্ধ থেকেছে। 2005-06 সালে
মোট রাজস্ব ছিল 439 বিলিয়ন টাকা, যা জিডিপির 8.2%। অন্যদিকে ব্যয় ছিল 11.1%। ফলে বাজেট ঘাটতি ছিল জিডিপির মাত্র 2.9%। মানে স্পিকার, 23-24 সালে রাজস্ব বেড়ে 4,900 বিলিয়ন টাকায় দাঁড়ালেও জিডিপির অনুপাতে তা 8% স্থির থেকে যায়। অন্যদিকে ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় 12.2%। ফলে ঘাটতি বেড়ে 4.05%। রাজস্ব আদায় বৃদ্ধির চেয়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাজেট ঘাটতি কমানো যাচ্ছে না। মাননীয় স্পিকার, শুধু বাজেট ঘাটতি যে বেড়েছে তাই নয়, এ বৃদ্ধির মানও প্রশ্নবিদ্ধ। প্রকল্প ছিল অতিমূল্যায়িত এবং এগুলির সম্ভাব্যতা যাচাই ও বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে করা হয়নি। বিগত সরকারের আমলে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলো এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য। ফলশ্রুতিতে জনগণ সেই বিনিয়োগের প্রত্যাশিত সুফল ভোগ করতে পারেনি। লুটপাটের মাধ্যমে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ঋণ ব্যবস্থাপনা, সরকারি ঋণের ক্ষেত্রে একটি অস্বাস্থ্যকর পরিবর্তন পরিলক্ষিত হয়। আভ্যন্তরীণ ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা এবং তুলনামূলক উচ্চ সুদের ব্যয় সরকারের বাজেট ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করে। একই সঙ্গে ঋণ পরিশোধের দায়ও বৃদ্ধি পায়। 2005-06 সালে মোট সরকারি ঋণ ছিল জিডিপির 37.8%, যার মধ্যে অভ্যন্তরীণ ঋণ ও বৈদেশিক ঋণের পরিমাণ ছিল যথাক্রমে 14.5% ও 23.3%। এছাড়া সুদ পরিশোধ ছিল মাত্র 85 বিলিয়ন টাকা। অন্যদিকে 2023-24 সালে মোট ঋণ জিডিপির অনুপাত প্রায় একই থাকলেও আভ্যন্তরীণ ঋণ ও বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে 21.5 ও 17.1%। বৈদেশিক ঋণের পরিমাণ জিডিপির শতাংশে কমলেও এই ঋণের একটা অংশ নন কনসেশনাল এবং অনেক ক্ষেত্রে মার্কেট রেট ব্লেন্ডেড হওয়ায় দেশের ডেট সাস্টেইনেবিলিটির উপর চাপ সৃষ্টি করেছে, যেটা আমরা সবাই লক্ষ্য করছি। এখন ঋণ পরিশোধ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানে স্পিকার, সরকারের সুদ ব্যয়ের চিত্র সবচেয়ে উদ্বেগজনক। 2005-06 সালে সুদ পরিশোধ ছিল মাত্র 85 বিলিয়ন টাকা। 2023-24 সালে সেটা বেড়ে হয়েছে 1147 বিলিয়ন টাকা, অর্থাৎ 13 গুণেরও বেশি। মানে স্পিকার, এছাড়াও অভ্যন্তরীণ ঋণের উপর অধিক নির্ভরতার কারণে বেসরকারি খাতের উদ্যোক্তা, বিশেষ করে এসএমই খাতের জন্য ঋণ প্রাপ্তি কঠিন হয়েছে, যাকে অর্থনীতির ভাষায় বলে ক্রাউডিং আউট বলা হয়ে থাকে। মানে স্পিকার, আমদানি রপ্তানি, প্রবাস আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2005-06 সালে রপ্তানি ও আমদানির পরিমাণ ছিল যথাক্রমে 10.5 বিলিয়ন ও 13.3 বিলিয়ন মার্কিন ডলার। এই অর্থ বছরে রপ্তানি ও আমদানির প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 21.6 ও 12.2%। এছাড়া রেমিটেন্স ও রিজার্ভের পরিমাণ ছিল যথাক্রমে 4.8 বিলিয়ন ও 3.5 বিলিয়ন মার্কিন ডলার। 23-24 সালে রপ্তানি আমদানি বেড়ে যথাক্রমে 40.8 ও 63.2 বিলিয়ন মার্কিন ডলার হলেও এই দুটি সূচকের প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। এছাড়া আমদানি রপ্তানির মধ্যে বড় ব্যবধানের কারণে রিজার্ভের উপর চাপ সৃষ্টি হয়েছে। এ সময় রেমিটেন্স বেড়ে 23.9 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ালেও অর্থনৈতিক দুর্বৃত্তায়নের কারণে, হুন্ডি প্রবাহ এবং অর্থ পাচারের কারণে রিজার্ভের পরিমাণ কমে 20 বিলিয়নে নেমে আসে। অন্তর্বর্তী সরকারের সময় রপ্তানি কিছুটা বাড়লেও আমদানি প্রবৃদ্ধি কমে এসেছে। রেমিটেন্স বা প্রবাস আয়
উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা যা সবাই জানি যে বিগত স্বৈরাচার সরকারের সময় যে রেমিটেন্স গুলো বন্ধ করে রেখেছিল প্রবাসী আমাদের যারা কাজ করে, সেটা ইন্টেরিয়াম সরকারের সময় সেটা বেড়েছে। এবং যেটা অ্যাকচুয়ালি আমি যেটাকে মনে করি এটা হচ্ছে সেভিং গ্রেস ফর দি ইকোনমি। ওটা যদি না বাড়ত, এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় অর্থনীতি ম্যানেজ করা খুবই কঠিন হতো, কারণ সবগুলি সূচক, মাননীয় স্পিকার, আমরা যখন দায়িত্ব নিয়েছি ইন্টেরিয়াম গভর্নমেন্টের হাত থেকে, তখন সবগুলো অর্থনৈতিক সূচক নিম্নগামী। মাননীয় স্পিকার, সর্বোপরি মাননীয় স্পিকার, অর্থনীতির বিভিন্ন সূচকে পরিমাণগত অগ্রগতি থাকা সত্ত্বেও গুণগত দিক থেকে ভারসাম্যহীনতা, নীতি সমন্বয়ের ঘাটতি, কাঠামোগত দুর্বলতার কারণে অর্থনীতি একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় উপনীত হয়েছিল, যা থেকে উত্তরণ আজকের সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সামাজিক সূচক সমূহ ও প্রাতিষ্ঠানিক কাঠামো। মাননীয় স্পিকার, আমি এখন বিগত 16 বছরে আর্থসামাজিক সূচক সমূহ ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাথাপিছু আয়, মাথাপিছু জাতীয় আয়ের দিকে তাকালে সংখ্যাটা প্রথমে চমকপ্রদ মনে হতে পারে। মাথাপিছু আয়ের সংখ্যা নিয়েও বড় বিতর্ক আছে। মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু সেই আয়ের সিংহভাগ ছিল মুষ্টিমেয় কিছু সুবিধাভোগীর হাতে, যেটা পৃষ্ঠপোষকতার যে রাজনীতি আমরা দেখেছি বিগত দিনে। অর্থনৈতিক বৈষম্য, সম্পদের অসম বন্টন ব্যবস্থা, সুশাসনের অভাব, দুর্নীতির কারণে বৈষম্য বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ও ব্যয় জরিপ, হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে এর তথ্য অনুযায়ী আয় ভিত্তিক জিনি কোএফিসিয়েন্ট 2005 সালে ছিল 0.4467। 2005-এর পর থেকে এই সূচকের ধারাবাহিক অবনতি হয়ে সর্বশেষ 2022 সালে এসে পৌঁছায় 0.499 পয়েন্টে। 2005 সালে সবচেয়ে ধনী 5% খানার আয় ছিল সবচেয়ে কম আয়ের 5% খানার 35 গুণ, অর্থাৎ ধনী 5%-এর খানার আয় ছিল সবচেয়ে কম আয়ের লোক চেয়ে 35 গুণ বেশি। 22 সালে এই সংখ্যা দাঁড়ায় 81 গুণ। ফলশ্রুতিতে একটি বৈষম্যমূলক অলিগার্কিক সমাজের উত্থান হয়েছে। সামাজিক সুরক্ষা কর্মসূচি। মাননীয় স্পিকার, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠীকে ভাতা প্রদান করা হলেও এর কভারেজ ও ভাতার পরিমাণ মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে যৌক্তিকীকরণ করা হয়নি। এতে উপকারভোগীরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বাইরে থেকে গেছে, যা যথাক্রমে বৈষম্যকে বাড়িয়ে দিয়েছে। উপকারভোগী নির্বাচনও দলীয়করণ ও দুর্নীতির প্রমাণ অজস্র। মাননীয় স্পিকার, এই অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলোর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে ধ্বংস করা, যা বিগত ফ্যাসিস্ট সরকার সুনিপুণভাবে করে গেছে। এর মধ্যে আমি কয়েকটি কথা উল্লেখ করতে চাই। প্রশাসনিক কাঠামো, প্রশিক্ষিত পেশাদার ব্যুরোক্রেসি একটি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এবং একটি রাজনৈতিক সরকারের সহযোগী হিসেবে ভূমিকা পালন করে থাকে। বিগত 16 বছরে এটিকে সম্পূর্ণভাবে দুর্বল করে দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান, বিগত সময়ে বিভিন্ন আর্থিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যকারিতা দুর্বল হয়ে পড়েছে। ব্যাংকিং খাতে সুশাসনের ঘাটতি, ঋণ খেলাপি বৃদ্ধি এবং তদারকি ব্যবস্থা দুর্বলতার কারণে অর্থনীতির ব্যাকবোন হিসাবে খ্যাত আর্থিক খাত ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে। ব্যাংকিং খাতের প্রকৃত অবস্থা বোঝার জন্য দুটি সূচক সবচেয়ে গুরুত্বপূর্ণ: শ্রেণীকৃত বা খেলাপি ঋণের হার
এবং মূলধন পর্যাপ্ততা ক্যাপিটাল এডিকুয়েসি অনুপাত বা ক্যাপিটাল এডিকুয়েসির বেশি সিএআর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2005 সালের ডিসেম্বরে সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ছিল 13.6%। 2024 সালের ডিসেম্বরে এসে সেই চিত্র আমূল পাল্টে গেছে। সামগ্রিক খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে 20.20%, এখন যেটা দাঁড়িয়েছে 30%-এর উপর। এখানে উল্লেখ্য, খেলাপি ঋণের আন্তর্জাতিকভাবে অনুসৃত সংজ্ঞাকে কৌশলে পাশ কাটিয়ে ভুলভাবে প্রদর্শন করে ইচ্ছাকৃতভাবে প্রকৃত চিত্র গোপন করা হয়েছে। মূলধন পর্যাপ্ততার চিত্র আরো উদ্বেগজনক। ক্যাপিটাল এডিকুয়েসি 2005 সালে সামগ্রিক ব্যাংকিং খাতে সিএআর ছিল, ক্যাপিটাল এডিকুয়েসি ছিল 2005 সালে 7.3%। 2024 সালে যা 7.3%, 2024 সালে যা 3.08 সালে নেমে এসেছে, অর্ধেকেরও বেশি নেমে এসেছে ক্যাপিটাল এডিকুয়েসি। মূলধন পর্যাপ্ততা ঋণাত্মতা হওয়ার অর্থ হলো এই ব্যাংকগুলো কার্যত দেউলিয়া অবস্থায় পরিচালিত হচ্ছিল উইন্ডো ড্রেসিং এর মাধ্যমে। মাননীয় স্পিকার, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি দীর্ঘ দেড় দশকের অব্যবস্থাপনা, রাজনৈতিক বিবেচনায় ঋণ প্রদান, সুশাসন, জবাবদিহিতার অনুপস্থিতির অনিবার্য পরিণতি। রাজস্ব প্রশাসন সরকারি আর্থিক ব্যবস্থাপনার অন্যতম স্তম্ভ হল রাজস্ব আহরণ, অথচ দীর্ঘদিন রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতার ঘাটতির কারণে কর আহরণের সক্ষমতা কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত হয়নি। তথ্য ব্যবস্থাপনা একইভাবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনায় সীমাবদ্ধতার কারণে নীতি নির্ধারণের সময় উপযোগী ও নির্ভরযোগ্য তথ্য প্রাপ্তি অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে। আমরা সবাই জানি বিবিএস এর রিপোর্টগুলো যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য, রপ্তানির ক্ষেত্রে $10 বিলিয়ন অতিরঞ্জনের একটি তথ্য বিভ্রাট দীর্ঘদিন ধরে চলে আসছিল, যা সম্প্রতি সংশোধিত হয়েছে। মাননীয় স্পিকার, সরবরাহ চেইন, বাজার ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ কাঠামোর দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। বাজার সিন্ডিকেট দুর্নীতির স্বর্গরাজ্য হিসেবে এই পরিস্থিতিকে আরো নাজুক করেছে। সর্বোপরি মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার একটি এমন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করে যেখানে বই খাতের চাপ, উচ্চ মূল্যস্ফীতি, মন্থর বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক দুর্বলতা একযুগে বিদ্যমান ছিল। এই প্রেক্ষাপটে অর্থনীতিকে স্থিতিশীল করা এবং আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা ছিল একটি বড় ও তাৎক্ষণিক চ্যালেঞ্জ। আমরা জানি ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময়ও সবগুলো ইন্ডিকেটর নিম্নগামী ছিল এবং সেখান থেকে এখন আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। মাননীয় স্পিকার, উল্লেখিত চ্যালেঞ্জ সমূহ মোকাবেলায় জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই তাদের ম্যান্ডেট দিয়েছে দেশ পরিচালনা এবং তাদের ভাগ্য পরিবর্তনে। বর্তমান সরকারের নিরঙ্কুশ বিজয়, জনপ্রত্যাশা পূরণে গৃহীতব্য কার্যক্রম। গত দীর্ঘ 16 বছরের দুঃশাসন, অর্থনৈতিক বিশৃঙ্খলা ও লুটপাট, সামাজিক বৈষম্য, প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংসের প্রেক্ষাপটে জনগণের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট, লক্ষ্য ভিত্তিক এবং বাস্তবায়নযোগ্য কর্মসূচি ঘোষণা করে, যার পরিপ্রেক্ষিতে জনগণ 12 ফেব্রুয়ারি ভোট উৎসবের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনায় নিরঙ্কুশভাবে নির্বাচিত করেছে। মাননীয় স্পিকার, নির্বাচিত হয়ে
কাল বিলম্ব না করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। জনগণকে দেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উল্লেখযোগ্য নির্বাচনী প্রতিশ্রুতি। মাননীয় স্পিকার, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রদত্ত আমাদের উল্লেখযোগ্য নির্বাচনী প্রতিশ্রুতিগুলি আমি সংক্ষেপে উল্লেখ করছি। বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের লক্ষ্যে প্রাথমিকভাবে 50 লক্ষ ফ্যামিলি কার্ড প্রদান, যা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সকল পরিবারকে প্রদান করা হবে। প্রকৃত কৃষক, মৎস্যজীবী, পানি সম্পদ খামারিদের জন্য কৃষক কার্ড প্রদান, যার পাইলটিং ইতিমধ্যে করা হয়েছে। 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা, যা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ICT খাতে 10 লক্ষ কর্মসংস্থান, যোগাযোগ ও পরিবহন খাতে সড়ক, রেল, নৌ বন্দর অবকাঠামোর আধুনিকীকরণ, সুনীল অর্থনীতি ব্লু ইকোনমি খাতকে গুরুত্ব দিয়ে সামুদ্রিক সম্পদ আহরণ ও ইকো ট্যুরিজম খাতে 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি। দেশ জুড়ে সৃজনশীল হাব গড়ে তোলার মাধ্যমে এই খাতসমূহে 5 লক্ষ কর্মসংস্থান সৃজন। আন্তর্জাতিক বাজারে ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে নতুন ব্র্যান্ড চালু করা হচ্ছে। মাননীয় স্পিকার, নতুন করে স্পোর্টস কর্মসূচির আওতায় 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়াবিদদের বৃত্তি প্রদান করা আরম্ভ হতে যাচ্ছে। রাজস্ব ব্যবস্থাপনা ও শক্তিশালী অটোমেশনের মাধ্যমে কর জিডিপি অনুপাত মধ্যমেয়াদে 10%, 2025 সালের মধ্যে 15% উন্নীতকরণ এর উদ্দেশ্যে কাজ চলছে। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন ও $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের মূল লক্ষ্য হল অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি ও বিনিয়ন্ত্রণের মাধ্যমে ডিরেগুলেশন এর মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা, অর্থাৎ উন্নয়নের সুফল যাতে প্রতিটি নাগরিক ভোগ করতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে প্রতিটি নাগরিক অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি সৃজনশীল ক্রিয়েটিভ অর্থনীতি, আর্ট, কালচার, স্পোর্টস ইত্যাদিকে গুরুত্ব প্রদানের মাধ্যমে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করা। এই জন্য সরকারের উন্নয়নের অন্যতম স্লোগান হল 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করা, যা অর্জনে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা নিরসন, সুশাসন নিশ্চিত করা, ব্যবসার পরিবেশ উন্নয়নের মাধ্যমে বিনিয়োগ, উৎপাদনশীল কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি তথা এডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিধায় সরকার বর্তমান আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও আগামী অর্থবছর হতে এডিপিতে বরাদ্দ যৌক্তিক পরিমাণে বৃদ্ধি করতে এবং কৌশলগত উন্নয়ন দর্শনের সাথে সম্পদের বরাদ্দ সমন্বয় করে প্রকল্প গ্রহণে পরিকল্পনা কমিশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি চলমান প্রকল্পগুলোকে পর্যালোচনা করে জনগুরুত্বহীন, বহুদিন ধরে চলমান, অর্থায়ন বিবর্জিত জম্বি প্রকল্প চিহ্নিত করে বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, এর গুণগত মান বৃদ্ধি, প্রকল্প বাস্তবায়ন কাল মেনে চলা এবং বাস্তবায়নের হার পরিবীক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সরকার রাজস্ব আহরণে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিতকরণে উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের সরকারের এক্ষেত্রে একটি অনুসৃত সামাজিক চুক্তির সোশ্যাল কন্ট্রাক্ট প্রতিপাদ্য হল রাজস্ব আদায়ে আনতে হবে স্বচ্ছতা, সরকারের ব্যয়ের সুবিধা সমূহ
বেনিফিটস হবে দৃশ্যমান এবং নীতি হবে সামনে এগিয়ে চলার। এর মাধ্যমে রাজস্ব জিডিপি অনুপাত বাড়িয়ে উন্নয়ন অর্থায়ন করে ঋণ নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনা, জনগণকে তাদের প্রদেয় করের বিনিময়ে সুশাসন, নিরাপদ ও উন্নত জীবনের নিশ্চয়তা বিধান করা, রাজস্ব ব্যবস্থাপনা জনবান্ধব করার মাধ্যমে জনগণকে কর প্রদানে উৎসাহিত করে ক্রমান্বয়ে রাজস্ব জিডিপি অনুপাত 2034 সালে 15% নিয়ে যাওয়া এই সরকারের অন্যতম লক্ষ্য। আমরা জানি রাজস্বর বিষয়টা অন্যতম সেন্সিটিভ বিষয়, এই ব্যাপারে আমরা অত্যন্ত মনোযোগী। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দক্ষ ঋণ ব্যবস্থাপনায় গুরুত্ব প্রদান করেছে। ঘাটতি অর্থায়নের বিকল্প ও সহজ শর্তে বৈদেশিক উৎস ও অভ্যন্তরীণ বন্ড বাজার উন্নয়ন গুরুত্ব সহকারে বিবেচনা করছে। ঘাটতি অর্থায়ন ও এর উৎসের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে ঋণ গ্রহণ ও ঋণের ঝুঁকি হ্রাসের দিকে নজর দিচ্ছে। উন্নয়ন প্রকল্পে রাজস্ব খাত হতে অর্থায়ন বাড়িয়ে ঋণ নির্ভরতা হ্রাস করা এবং জিডিপির উচ্চ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে ক্রমান্বয়ে ঋণ জিডিপি অনুপাত কমিয়ে আনা এবং ফিসক্যাল স্পেস তৈরির মাধ্যমে সরকারি আর্থিক ব্যবস্থাপনাকে টেকসই করবে। মধ্যমেয়াদী বাজেট ফ্রেমওয়ার্ক এবং মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক এর প্রণয়নে একটি ডাইনামিক ম্যাক্রো ফিসক্যাল মডেল উন্নয়ন করে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের বিশ্বাসযোগ্য বাস্তবায়ন উপযোগী প্রক্ষেপণ করে সে অনুযায়ী সেক্টরাল বরাদ্দ নিশ্চিত করা হবে। মাননীয় স্পিকার, সরকার আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের আইনি কাঠামোর সংস্কারের উদ্যোগ নিয়েছে। বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা দায়িত্ব নেওয়ার পরপরই লক্ষ্য করেছি যে ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি পূরণে শক্ত পদক্ষেপ প্রয়োজন। আমরা ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর, যা 2005-06 অর্থবছরে বিদ্যমান ছিল। মাননীয় স্পিকার, আমাদের শেষ সরকারের সময় আমাদের বর্তমান লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি 5 থেকে 6% নামিয়ে আনা, যাতে সাধারণ মানুষের জীবনযাপন সহজতর হয়। রাজস্ব সংস্কার, আমরা করজাল বৃদ্ধি, কর ব্যবস্থাপনাকে আধুনিকায়ন, অটোমেশন করছি যাতে ঋণের নির্ভরতা কমে। পাশাপাশি রাজস্ব জিডিপি অনুপাত লক্ষ্যমাত্রা 15% অর্জিত হয়। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ শুরু রেখেছি, এই কাজ এগিয়ে চলছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ, আমরা এসএমই খাতকে গুরুত্ব দিচ্ছি এবং প্রকৃত জিডিপি বাড়াবে এবং উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি করবে। এটি করা হবে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি, ঋণ প্রাপ্তি সহজীকরণ এবং সহনীয় হারে ঋণ প্রদানের মাধ্যমে। সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য সহ মানব সম্পদ উন্নয়ন খাতে ব্যয় বৃদ্ধি ও সামাজিক সুরক্ষার দক্ষ সম্প্রসারণ। মাননীয় স্পিকার, মূলধন গঠনে ব্যাংকিং খাতের পরিবর্তে পুঁজি বাজারকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের বিষয়ে আমরা নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছি, যা বাস্তবায়নে উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হচ্ছে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরিয়ে আনতে বিসিককে প্রকৃত স্বাধীনতা দেওয়া হবে, বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং গত 15 বছরে অনিয়ম তদন্তে বিশেষ কমিশন গঠন হবে। পাশাপাশি কর্পোরেট বন্ড, সুকক, গ্রিন বন্ড চালু করে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে, পুঁজি বাজারকে বহুমাত্রিক করা হবে। বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, ভোগ ও রাজস্বের স্বাভাবিক চক্রকে সচল করার মাধ্যমে আমাদের সরকার 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করবে ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্য, যুদ্ধ এবং আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ। মাননীয় স্পিকার, এখানে একটি বাস্তবতার কথা মহান সংসদের মাধ্যমে
জনসাধারণকে জানানো প্রয়োজন। আমরা দায়িত্ব গ্রহণের মাত্র 10 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজার সরবরাহ শৃঙ্খল এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। জ্বালানি তেল ও এলএনজির মূল্য আন্তর্জাতিক বাজারে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে সরকারকে চলতি অর্থ বছরের মার্চ জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত আরো প্রায় 36,000 কোটি টাকা প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, এটি একদিকে যেমন সরকারের বাজেট ঘাটতি বাড়ানোর সম্ভাবনার দিকে যাবে, অন্যদিকে সমপরিমাণ প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলারের আমদানি মূল্য পরিশোধে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর প্রভাব ফেলবে। সরকার এই অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় জনগণকে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা আমি আর উল্লেখ করলাম না। একটি আমদানি নির্ভর অর্থনীতি হিসাবে বাংলাদেশ এই ভূ রাজনৈতিক বাস্তবতার বাইরে নয়। মাননীয় স্পিকার, বৈশ্বিক বাজারে জ্বালানির উচ্চ মূল্যের কারণে সরকারের অতিরিক্ত ভর্তুকি প্রদানের প্রয়োজন হলেও জনগণের কষ্টের কথা মাথায় রেখে সরকার এখনো পর্যন্ত মূল্য সমন্বয় না করে পূর্বের মূল্যই বহাল রেখেছে। মাননীয় স্পিকার, এই প্রতিকূল বৈশ্বিক পরিবেশের মধ্যে আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে হবে এবং আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমরা অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা স্থাপন নানামুখী চাপ মোকাবেলা করে 2026-27 অর্থবছর বাজেট প্রণয়নের কাজ হাতে নিয়েছি। নবনির্বাচিত সরকারের প্রথম বাজেটের কাছে জনগণের যে বিপুল প্রত্যাশা, সে সম্বন্ধে আমরা সম্পূর্ণ সচেতন। অন্যদিকে জনগণ উত্তরাধিকার হিসেবে পাওয়া বিভিন্ন সমস্যার কারণে আমাদের সীমাবদ্ধতা বিবেচনায় রাখবেন, এটাও আমরা আশা করি। মাননীয় স্পিকার, আমাদের এবারের লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয়, বরং একটি টেকসই, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা। মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে জনগণের প্রত্যাশা পূরণের প্ল্যাটফর্ম হিসাবে জনমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে এবং অর্থনৈতিক মুক্তির পথে যাত্রা শুরু করে। অতঃপর আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক ভঙ্গুর অর্থনীতিতে প্রাণ সঞ্চার করে গার্মেন্ট শিল্পের বিকাশ, বৈদেশিক শ্রমবাজারে বাংলাদেশের বিস্তৃতি, মধ্যবিত্তের বিকাশ ঘটিয়ে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির পথ পরিক্রমার সূচনা করেছিলেন। ভ্যাট ব্যবস্থার প্রবর্তন, শুল্ক ও আমদানি কাঠামোর আধুনিকায়ন, বেসরকারি বিনিয়োগ বান্ধব নীতির মাধ্যমে তিনি অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করেছিলেন। সেই ঐতিহ্য অভিজ্ঞতার উত্তরাধিকার ধারণ করে আমরা আজ আবার বাংলাদেশের অর্থনীতিকে একটি প্রগ্রেসিভ অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক টেকসই পথে পরিচালিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। মাননীয় স্পিকার, এবং আমরা এটাকে করতে চাই স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার উপর নির্ভর করে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিশনারি চিন্তার মাধ্যমে এটা আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। জনগণ আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে নির্বাচিত করেছেন, সেই আস্থার প্রতিদান দেওয়াই হবে এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।